বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা বিস্তারিত শিখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2010 ইসলামতের গণিত অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম যে অঙ্কটি শিখব সেটি হলো 1 নম্বর অঙ্ক। দেওয়া আছে x + y = 5, xy = 6 হলে x³ + y³ এর মান কত? তাহলে x³ + y³ এখানে x কে আমরা a, y কে b ধরব। তাহলে a³ + b³ অনুসিদ্ধান্ত হলো a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b সমান, এখন যদি আমরা মান বসাই তাহলে x + y = হলো 5। তাহলে এখানে 5 তার উপর কিউব মাইনাস 3 ইন্টু x এর মান দেওয়া আছে এখানে 6, এখানে আমরা 6 লিখব, ইন্টু x + y এর মান হলো 5 লিখব। তাহলে এটা হলো মান বসিয়ে সমান, তাহলে 5 এর উপর কিউব দিলে 3টা 5 বোঝায়, 3টা 5 গুণ করলে হয় 5 × 5 = 25, 5 × 25 = 125, বিয়োগ হলো 318, 5 × 18 = 90। এখন 125 এর থেকে যদি আমরা 90 বিয়োগ করি তাহলে থাকে 35। তাহলে সঠিক উত্তর হলো খ 35। 2 নম্বর অঙ্কটি হলো 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণের কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে? তাহলে অনুপাতদের যোগফল সমান 7 + 3 সমান হলো 10। অনুপাত দুটি যোগ করলে 10 হয়। তাহলে এখানে মিশ্রণ অনুপাত হলো 60। তাহলে কেরোসিন কেরোসিন 60 গুণ হলো উপরে 7 নিচে 10, তাহলে 6 × 10 = 60, 6 × 7 = 42 লিটার। তারপরে পেট্রোল একইভাবে আমরা বের করব। পেট্রোল হলো 60 গুণ নিচে 10, আর পেট্রোলের অনুপাত এখানে হলো 3, তাহলে আমরা উপরে 3 লিখব। 6 × 10 = 60, তাহলে 3 × 6 = 18 লিটার। তারপর বলছে ওই মেশিনে কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে? ধরি x লিটার পেট্রোল মিশাই, x লিটার পেট্রোল মিশাই, তাহলে প্রশ্ন মতে তাহলে কেরোসিন হলো 42:18 যোগ x, যেহেতু x পরিমাণ পেট্রোল আমরা মিশাই, পেট্রোলের পরিমাণ 18 সমান হলো অনুপাত কত হয়? 3:7 হয়। তাহলে 3:7 বা, তাহলে উপরে 42 নিচে হলো 18 যোগ x সমান উপরে 3 নিচে হলো 7, বা এখন যদি আমরা আর গুণ করি তাহলে হয় 3 × 18 = 54 যোগ 3x সমান 42 আর 7 গুণ করলে 7
দুগুণে 14, 4 হাতে 1, 4 7 8 29, 294 বা 3x সমান তাহলে 294 বাম পাশের যোগ 54 ডান পাশে গিয়ে হলো বিয়োগ 54 বা x সমান 3 আর x গুণ আছে তাহলে ডান পাশে গিয়ে হবে ভাগ 94 থেকে 54 যদি বিয়োগ করি 4 মিলে গেল 0 5 9 কত 4 তাহলে 240 হয়। এখন যদি কাটি 3 240 তাহলে 80 লিটার যদি পেট্রোল মেশাই অনুপাত 3:7 হয়। তাহলে সঠিক উত্তর হলো খ 80 লিটার। ক একটি কাজ 5 দিনে, খ তা 10 দিনে করতে পারে, তারা একত্রে একদিনে কত অংশ কাজ করতে পারবে? তাহলে ক 5 দিনে করে একটি কাজ, সুতরাং ক তাহলে একদিনে করবে, যেহেতু একদিনেরটা বের করতে বলছে তাহলে একদিনে করে, একদিনে কতটুকু করবে? কম করবে, তাহলে 1/5 অংশ। একইভাবে ক্ষয়েরটা আমরা বের করব, খ করে 10 দিনে, তাহলে খ 10 দিনে করে একটি কাজ, সুতরাং খ তাহলে একদিনে কতটুকু করবে সেটা বের করব, একদিনে করে কম করবে, কম হলে ভাগ হবে 1/10 অংশ কাজ, এত অংশ। তাহলে ক একদিনে করে 1/5 আর খ একদিনে করে 1/10 অংশ। তাহলে একদিনে একত্রে কতটুকু করবে? তাহলে তারা একত্রে একদিনে করে, তারা একত্রে একদিনে করে, দুটো যোগ করব, একদিনে করে 1/5 যোগ হলো 1/10 সমান হলো, লসাগু যদি করি তাহলে লসাগু 10, তাহলে 5 2 যোগ 10 দিয়া 10কে ভাগ করলে 1, 1 আর 1 গুণ করলে 1 1 1 সমান হলো, তার উপরে 3 নিচে হলো 10, 3/10 অংশ কাজ, এত অংশ একদিনে 3/10 অংশ কাজ করে ক আর খ। তাহলে সঠিক উত্তর ঘ 1/10। এবারে যে অঙ্কটি করব সেটি হলো নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? 1/3, 2/7, 5/21, 3/6। এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে হর এবং লবের পার্থক্যটি বের করে নেব। যেমন এখানে 3 আর 1 এর পার্থক্য হলো 2, এখানে 7 আর 2 এর পার্থক্য হলো 5, এখানে 21 এবং 5 এর পার্থক্য হলো 16, এখানে 6 আর 3 এর পার্থক্য হলো 3। এখন আমরা পার্থক্য দিয়ে উপরের লবগুলোকে ভাগ করব, ভাগ করে আমরা সহজে নির্ণয় করব কোনটি ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখানে 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 0.05 দুগুণে 10, এখানে একটা 0 2 ঘর করে নেই। এখানে 2কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে হয় 2 দশমিক দিয়ে এখানে 0 নিলাম, 4 5 20, 2 ঘর করে নেই। এখানে যদি 5কে 16 দিয়ে ভাগ করি তাহলে 0 দিলাম দশমিক দিয়ে, 3 16 48,
2 20 16 একে 16 4, তাহলে 2 ঘর করে নিলাম এখানে। এখানে যদি আমরা 3 কে 3 দিয়ে ভাগ করি তাহলে 3 একে 3, তাহলে এখানে দশমিকের পরে 5 শূন্য, এখানে দশমিকের পরে 4 শূন্য, এখানে দশমিকের 3 1, আর এখানে পূর্ণ সংখ্যা 1। তাহলে দেখা যাচ্ছে যে সবচেয়ে ছোট হলো দশমিকের পরে 3 1, এটি সবচেয়ে ছোট। কাজেই ক্ষুদ্রতম ভগ্নাংশ হলো গ, 5/21। নিচের উল্লেখিত ভগ্নাংশের মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি? এখানে ক হলো 1/25, খ হলো 1/19, গ হলো 1/15 আর গ হলো 1/12। এখানে সমলব, সবগুলোর লব সমান। যদি সবগুলোর লব সমান থাকে তাহলে কোনটির মান সবচেয়ে বেশি, সবচেয়ে বড় ভগ্নাংশটা হবে, যেটির হর সবচেয়ে ছোট হবে সেটি হবে সবচেয়ে বড় ভগ্নাংশ যদি লবগুলা সমান থাকে। কাজে এখানে সঠিক উত্তর হলো 1/12। 3 পুত্রের বয়সের গড় 16 বছর, পিতা সহ পুত্রের বয়সের গড় 25 বছর হলে পিতার বয়স কত? তাহলে পিতা সহ পুত্রের বয়সের গড়, তাহলে পিতা সহ পুত্র হলো 4 জন, তাহলে 4 জনের মোট বয়স, 4 জনের গড় বয়স যদি 25 হয় তাহলে মোট বয়স, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, মোট বয়স তাহলে 25 গুণ হলো 4 সমান হলো 4 25 100 বছর। পিতার 3 পুত্র হলো 100 বছর। আবার 3 পুত্রের গড় বয়স, তাহলে 3 পুত্রের মোট বয়স, গড় বয়স যদি 16 হয় তাহলে মোট বয়স 3 16 48 হবে। 3 পুত্রের মোট বয়স তাহলে 16 গুণ হলো 3 3 16 48। এখন যদি আমরা পিতা সহ 3 পুত্র থেকে যদি আমরা 3 পুত্র বাদ দেই তাহলে থাকবে পিতার বয়স, তাহলে যদি বিয়োগ করি তাহলে হয় 52 বছর। 52 বছর, তাহলে সঠিক উত্তর হলো ঘ, 52 বছর। এক দোকানদার 12 দিনে 504 টাকা আয় করলেন। প্রথম 4 দিনের গড় আয় 40 টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত? তাহলে 12 দিনে মোট আয় করে 540 টাকা, তাহলে প্রথম 4 দিনের গড় আয় 40 টাকা, তাহলে প্রথম 4 দিনের মোট আয় কত? প্রথম 4 দিনের মোট আয় তাহলে গড় আয় 40 টাকা হলে মোট আয় হবে 40 গুণ 4 সমান হলো 160 টাকা। তাহলে 12 দিনের মোট আয় হলো 560 টাকা, তাহলে 12 দিনের মোট আয় 560 টাকা, আর হলো 4 দিনের মোট আয় হলো 160 টাকা। তাহলে বাকি দিন থাকলো, তার 12 থেকে 4 গেলে 8 থাকে, তাহলে 8 দিনের মোট আয় কত বিয়োগ করি, সমান বিয়োগ যদি করি আমরা তাহলে 4, এখানে 6 আছে, 10 করতে 4 হাতে 1 1 আর 1 2, তাহলে 340 টাকা। তাহলে 8 দিনের মোটা 340 টাকা হলে 8 দিনের গড় আইছে, তাহলে 8 দিনের মোটের জায়গায় আমরা গড় লিখবো, এবার গড় আয় তাহলে 344 ভাগ হলো 8, কাটাকাটি করি
4 8 32 থাকলো 2 24 3 8 24। তাহলে বাকি 8 দিনের গড় আয় হলো 43 টাকা। সঠিক উত্তর হলো গ, 43 টাকা। এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন, তিনি 600 টাকা আয়কর দিলে তার মোট আয় কত? তাহলে এখানে 5% আয়কর দেয়, তাহলে 5 টাকা আয়কর দিলে তাহলে তার মোট আয় হলো 100 টাকা। তাহলে 5 টাকা আয়কর দিলে মোট আয় 100 টাকা। সুতরাং 1 টাকা আয়কর দিলে মোট আয় কম হবে, কম হলে ভাগ হবে, উপরে 100 নিচে হলো 5। সুতরাং 600 টাকা যদি আয়কর দেয় তাহলে মোট আয় হবে বেশি, বেশি হলে গুণ হবে, এবার গুণ হলে উপরে লিখবো, তাহলে 100 গুণ হলো 600 নিচে হলো 5। তাহলে 5 করি 100 কাটাকাটি করি, তাহলে 20 আর 600 গুণ করলে হয় 12,000। 12,000 টাকা। তাহলে সঠিক উত্তর হলো গ, 12,000 টাকা। x - 1/x = 4 হলে x² + 1/x² মান কত? তাহলে x² + 1/x² = স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে x কে ধরবো a আর 1/x কে ধরবো হলো b। তাহলে a² + b² সমান a - b হোল স্কয়ার প্লাস 2ab। a মানে x, b মানে 1/x। এখন উপরের x নিচের x কেটে দিলাম, সমান x - 1/x এর মান হলো 4, তার উপর দিলাম স্কয়ার প্লাস 2 সমান 4 × 16 যোগ হলো 2 সমান হলো 16 আর 2 হলো 18। তাহলে সঠিক উত্তর হলো ক, 18। পরের অঙ্কটি হলো a + 1/a = 3 হলে স্কয়ার প্লাস 1/স্কয়ার এর মান কত? একইভাবে আমরা করব, তাহলে স্কয়ার প্লাস 1/স্কয়ার। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত হলো a + b হোল স্কয়ার মাইনাস 2 × a × b, b মানে 1/a। তাহলে উপরের a নিচের a কেটে দিলাম, সমান a + 1/a এর মান হলো 3, এখানে দেওয়া আছে 3 এর উপর স্কয়ার মাইনাস 2। তাহলে 3 × 3 = 9, বিয়োগ হলো 2, 9 থেকে 2 বাদ দিলে হলো 7। তাহলে সঠিক উত্তর হলো ক, 7। পরের অঙ্কটি হলো m - 1/m = 5 হলে m³ + 1/m³ এর মান কত? তাহলে m কে ধরবো a, 1/m কে ধরবো b। তাহলে m³ - 1/m³ সমান হলো, তাহলে a³ - 1/a³ - b³ এর অনুসিদ্ধান্ত হলো a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তাহলে উপরের m নিচের m কেটে দিলাম, সমান m - 1/m এর মান দেওয়া আছে এখানে 5, তার উপর হোল কিউব
প্লাস 3 ইন্টু 5, কারণ m-1/m হলো 5, সমান সমান 5-এর উপর কিপ দিলে 3টা 5, 5 5 125 প্লাস 3 5 15, 125 আর 15 যোগ করলে 140 হয়, 140। তাহলে সঠিক উত্তর হলো ঘ, 140। একটি দ্রব্য 25 টাকা বিক্রি করে, একটি দ্রব্য 25 টাকা দিয়ে ক্রয় করে 30 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য বেশি, তাই লাভ হয়েছে। তাহলে লাভ সমান সমান লাভ, তাহলে বিক্রয় মূল্য 30, লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ হলো ক্রয় মূল্য, মানে 25 টাকা ক্রয় মূল্য সমান হলো 5 টাকা। আমরা জানি লাভ ক্ষতি ক্রয় মূল্যের হিসাব করা হয়, তাহলে 25 টাকায় লাভ হয় 5 টাকা, 25 টাকায় লাভ হয় 5 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় কম, কম হলে ভাগ হবে, 5 নিচে হলো 25। সুতরাং 100 টাকা লাভ হয়, যেহেতু শতকরা চেয়েছে 100 টাকা লাভ হয়, 1 টাকা 100 টাকা লাভ বেশি হবে, বেশি হলে গুণ হবে, গুণ হলে উপরে যাবে, উপরে হলো 5 গুণ 100, নিচে হলো 25, 25 দিয়ে কাটি 4 25 100, তাহলে 4 5 20, 20 টাকা, যেহেতু শতকরা 20%, সঠিক উত্তর হলো ক। একটি জিনিস 60 পয়সা বিক্রি করায় 20% লাভ হয়, ক্রয় মূল্য কত? তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত? তাহলে 20% লাভে বিক্রয় মূল্য হলো 100 যোগ 20 সমান 120 টাকা। আচ্ছা, এখানে কম বিক্রয় মূল্য হলো 120 টাকা, তাহলে ক্রয় মূল্য হলো 100 টাকা। যেহেতু ক্রয় মূল্য শেষে, ক্রয় মূল্য আমরা ডান পাশে রাখবো, বিক্রয় মূল্যটা বাম পাশে রাখবো। তাহলে বিক্রয় মূল্য 120 পয়সা হলে, যেহেতু পয়সা, এখানে পয়সা উল্লেখ করতে হবে, পয়সা হলে ক্রয় মূল্য সমান সমান 100, তাহলে বিক্রয় মূল্য 1 পয়সা হলে ক্রয় মূল্য কম হবে, কম হলে ভাগ হবে, উপরে 100, নিচে হলো 120, তারপর বিক্রয় মূল্য 60 পয়সা হলে বেশি হবে, এবার বেশি হলে গুণ হবে, তাহলে উপরে হলো 100 গুণ হলো 60, নিচে হলো 120। এখন থেকে কাটাকাটি করি, 60 দুগুণে 120, আর 2 দিয়ে 100 কাটলে 50 দুগুণে 100, তাহলে ক্রয় মূল্য হলো 50 পয়সা, সমান হলো 50 পয়সা। সঠিক উত্তর হলো ঘ, 50 পয়সা। যে পরিমাণ খাদ্যে 15 জন লোকের 40 দিন চলে, ওই পরিমাণ খাদ্য 40 জন লোকের কত দিন চলবে? দিন চেয়েছে, তাহলে 15 জন লোকের চলে 40 দিন, আমরা লিখতে পারি 15 জন লোকের চলে 40 দিন।
তাহলে একজন লোকের চলবে ওই খাদ্যটা বেশি দিন চলবে, তাহলে একজন লোক যদি খাবারটা খেতে যায় তাহলে বেশি দিন চলবে, বেশি হলে গুণ হবে 40 গুণ হলো 15, তারপর 40 জন লোকের কতদিন চলবে সেটা আমরা বের করব। তাহলে 40 জন লোকের চলে, এবার কম চলবে, কম দিন চলবে, তাহলে উপরে 40 গুণ হলো 15, নিচে হলো 40, যেহেতু কম চলবে তাহলে 40 কেটে দেই, তাহলে থাকে হলো 15 দিন, 15 দিন চলবে। তাহলে সঠিক উত্তর হলো ক 15 দিন। ক খ এর মধ্যে 180 টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হয় যেন খ ক এর টাকার দ্বিগুণ পায়। ক কত টাকা পায়? ধরি ক পায় x টাকা, তাহলে খ কত পাবে? তাহলে খ পায়, সুতরাং খ পায় তাহলে 2x পাবে, যেহেতু দ্বিগুণ পায়, আর দুইজনের টাকা যোগ করলে 180 টাকা হয়, তাহলে x যোগ 2x সমান হলো 180, বা 2x আর x যোগ করলে হলো 3x সমান হলো 180, বা x সমান, যেহেতু গুণ আছে ডান পাশে ভাগ হবে, তাহলে 180-কে আমরা 3 দিয়ে ভাগ করব, 3 6 18 0, তাহলে x এর মান হলো 60 টাকা। তাহলে ক কত টাকা পায়? ক 60 টাকা পায়। তাহলে সঠিক উত্তর হলো খ 60 টাকা। চালের মূল্য বৃদ্ধি পায় পূর্বের 1000 টাকার চালের বর্তমান মূল্য হলো 1250 টাকা, তাহলে চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল? তাহলে মূল্য বৃদ্ধি পেল, তাহলে 1250 বিয়োগ হলো 1000, যদি বিয়োগ করি তাহলে থাকে হলো 250 টাকা, 250। তাহলে 1000 টাকার চাল বর্তমান মূল্য হলো 1250 টাকা, তাহলে 1000 টাকা বৃদ্ধি পেলো 250 টাকা, শতকরা কত বৃদ্ধি পেলো, মানে 100 টাকা কত বৃদ্ধি পেলো সেটা বের করব। তাহলে 1000 টাকায় বৃদ্ধি পেলো, 1000 টাকায় বৃদ্ধি পেল 250 টাকা, সুতরাং 1 টাকায় বৃদ্ধি পাবে কম, কম হলে ভাগ হবে 250, নিচে হলো 1000, সুতরাং শতকরা বৃদ্ধি, তাহলে 100 টাকা বৃদ্ধি পাবে, 100 টাকা বৃদ্ধি পেল, বেশি হলে এবার গুণ হবে, গুণ হলে উপরে যাবে 250 গুণ হলো 100, নিচে হলো 1000, তাহলে 100 দিয়ে 1000 10 কাটাকাটি করলে, আর 10 দিয়ে 250-কে ভাগ করলে 0 0 কেটে দিলাম, তাহলে 25 টাকা, 25 টাকা। যেহেতু শতকরা চাইছে সেহেতু 25%, সঠিক উত্তর হলো ক 25%। পরবর্তী অঙ্কটি হলো 1 5 13 29 61 ধারাটির পরবর্তী সংখ্যা কত? তাহলে 1-এর সঙ্গে 4 যোগ করে 5 হয়েছে, আবার 4-এর দ্বিগুণ হলো 8, 8-এর সঙ্গে 5 যোগ করে 13 হয়েছে, 8-এর দ্বিগুণ হলো 16, 16-র সঙ্গে 13 যোগ করে 29 হয়েছে, আবার 16-র দ্বিগুণ হলো 32, 32-এর সঙ্গে 29 যোগ করে 61 হয়েছে, আবার 32-এর দ্বিগুণ হলো 64, আবার 64 আর 61 যদি যোগ করি তাহলে কত হয়
তাহলে 61 আর হলো 64 যদি আমরা যোগ করি তাহলে হয় 125। তাহলে পরবর্তী সংখ্যাটি হলো 125। সঠিক উত্তর হলো ঘ। যে সামান্তরিকের সকল বাহু সমান কিন্তু কোণগুলো সমান নয় তাকে বলে রম্বস, না বর্গক্ষেত্র, না আয়তক্ষেত্র, না ট্রাপিজিয়াম। যে সামান্তরিকের সকল বাহু সমান, তাহলে সকল বাহু সমান কিন্তু কোণগুলো সমান নয়। তাহলে কোণগুলো সকল বাহু সমান কিন্তু কোণগুলো সমান নয়, তাহলে এটি হলো একটি রম্বস যার সবগুলো বাহু সমান এবং কোণগুলো সমান নয়, সেটিকে বলা রম্বস। সঠিক উত্তর হলো ক। পরের অঙ্কটি হলো সামান্তরিকের বিপরীত কোণের অন্তর্দ্বিখণ্ডক দ্বয় পরস্পর সমান, না পরস্পর সমান্তরাল, না পরস্পরের উপর লম্ব, না পরস্পর একটি বিন্দুতে ছেদ করে। এখানে এ বি সি ডি একটি সামান্তরিক। এখানে বি কোণের বিপরীত কোণ হলো সি কোণ, আর সি এর অন্তর্দ্বিখণ্ডক ই সি এবং বি এর অন্তর্দ্বিখণ্ডক বি এফ হলো, এই বাহু দুটো হলো পরস্পর সমান্তরাল, মানে সমান দূরত্ব বজায় রেখে চলেছে। কাজে সঠিক উত্তর হলো খ, পরস্পর সমান্তরাল। কোন পরীক্ষায় 52% ছাত্র বিজ্ঞানে এবং 40% অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে 27% ফেল করে তবে শতকরা কতজন পাশ করে? এখানে 52% ছাত্র বিজ্ঞানে এবং 40% ছাত্র অঙ্কে ফেল করে, আবার উভয় বিষয়ে 27% ফেল করে। তার মানে 52%-এর মধ্যে 27% রয়েছে, 40%-এর মধ্যে 27% রয়েছে। তাহলে আমরা লিখতে পারি শুধু বিজ্ঞানে ফেল করে, বিজ্ঞানে ফেল করে তাহলে 52 - 27 -27 কারণ উভয় বিষয়ে 27% ফেল করছে। 27% সমান হলো, তাহলে 7 আছে 12 করতে 5 হতে 1 1 আর 2 3 3 আছে 5 করে 2 25%। শুধু অঙ্কে কে ফেল করে, তাহলে এখানে 40 বিয়োগ 27% সমান হলো 7 আছে 10 করতে 3 হাতে 1 1 আর 2 3 3 আছে 4 করতে 1 13%। তাহলে এক বিষয়ে এখানে 25% ফেল করে আর এখানে এক বিষয়ে 13% ফেল করে, আবার ওই বিষয়ে পাস করে হলো 27%। তাহলে এক বিষয়ে উভয় বিষয়ে মোট ফেল করে, এক বিষয় এবং উভয় বিষয়ে মোট ফেল করে, উভয় বিষয়ে মোট ফেল করে, মোট ফেল করে তাহলে 25 যোগ 13 যোগ হলো 27 % সমান হলো 27 আর 13 হলো 40 আর 25 হলো 65%। তাহলে 65% যদি ফেল করে তাহলে শতকরা পাস করবে কয়জন? তাহলে শতকরা পাস করে, তাহলে শতকরা পাস করে 100 থেকে এটা আমরা বাদ দেবো। শতকরা পাস করে 100 বিয়োগ হলো 65, এতজন
সমান হলো, বিয়োগ করলে হলো 35 জন। 35 জন শতকরা পাশ করে হলো 35 জন। সঠিক উত্তর হলো ক, 35 জন।